হুলস্থুল কাণ্ড কলকাতা হাইকোর্টে। যে হাইকোর্টের বিচারপতিদের কাজ ছিল বিচার করা, তারা এখন বিচার করবে এসআইআর নথি ঠিকঠাক জমা পড়েছে কিনা, বা এসআইআর নথি ভুয়ো না আসল। কি অবস্থাটা ভেবে দেখুন। ভারতবর্ষের 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, বাকি সমস্ত রাজ্যে এসআইআর এর ঘোষণাও হয়ে গেছে। একমাত্র পশ্চিমবঙ্গে রাজ্যের জুডিশিয়ারিকে নামতে হয়েছে এসআইআর এর নথি পরীক্ষা করতে, ভোটার তালিকা সঠিক করতে, ভোটার তালিকা ছাকনি দিয়ে বেচে সঠিক করতে নামতে হয়েছে বিচার ব্যবস্থাকে। কি অবিশ্বাস্য ঘটনা আমাদের রাজ্যে ঘটে চলেছে ভাবুন একবার। এর কারণ কি? কারণ আমাদের রাজ্যে কোনো আইন কানুন সংবিধান কিচ্ছু নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আইন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান। যত তাড়াতাড়ি এটা আপনারা বুঝে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন যে পশ্চিমবঙ্গ একেবারে ভারতবর্ষের আলাদা একটা রাজ্য, একটা আলাদা জগৎ, তত তাড়াতাড়ি আমাদের মঙ্গল, মানুষের মঙ্গল। কি হলো আজকে বলবো সবটা আপনাদের। ঠিক কত নাম নিয়ে বিচারপতিরা লড়াই করবেন? 45 লাখ ভোটারের নথি নিয়ে তারা বিচার করবেন। কত নাম বাদ যাচ্ছে সব শোনাবো। তবে এই প্রতিবেদনের শুরুতে দুটো ছবি আজকে আপনাদের দেখাবো। একটা হচ্ছে বিজেপির অনন্ত যন্ত্রণা। রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আজকে বঙ্গবিভূষণ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ নিয়েছে, এটা কোনো আপত্তির কিছু নেই, নিতেই পারেন। কিন্তু তারপর নিজের ভাষণে যেভাবে তিনি বিজেপির সমালোচনা করলেন, বিজেপি নাকি কোচবিহার এবং রাজবংশীদের জন্য কিছুই করেনি, আজকে তাকে যে সম্মান জানানো হলো তার জন্য মমতা দিদিকে ধন্যবাদ জানাই। আশা করব বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির নেতারা পরবর্তীকালে রাজ্যসভায় বা এই যে 294 আসনে তারা প্রার্থী তালিকা ঘোষণা করবেন, আশা করব তাদেরকেই প্রার্থী করবেন, তাদেরকেই বিধানসভায়, লোকসভায়, রাজ্যসভায় পাঠানোর চেষ্টা করবেন যারা কোন লোভেই, টাকার লোভে, সম্মানের লোভে বা অন্য কিছুর লোভে অন্তত বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করবে না। এমন লোককে আপনারা জয়েন করান, না হলে এরকম অনন্ত যন্ত্রণা পেতেই হবে। এরকমের আরেকটা যন্ত্রণা আজকে দেখলাম, যেটা সিপিএম কে দিল প্রতীকুর রহমান। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়েছিল, সেই প্রতীকুর রহমান আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পতাকা নিয়ে তৃণমূলে জয়েন করলো। এত খেল দেখানোর দরকার কি ছিল? সবাই জানে তৃণমূলে যাবে। সিপিএম থেকে তৃণমূলে নিকুচি করেছে আদর্শের। আগামী 30 বছর এই রাজ্যে সিপিএম ক্ষমতায় আসবে না। তাহলে প্রতীকুর রহমান কি 30 বছর নিজের জীবনটা নষ্ট করবে সিপিএম এর জন্য? আদর্শ চুলোয় যাক। শুধু প্রতীকুর রহমান কেন, প্রতীকুর রহমানের নাম নিয়ে তার এরপরে আর কতজন সিপিএম এর এই যে তরুণ তুর্কি তৃণমূলে জয়েন করে ভাইপোরাত থেকে পতাকা নেয়, সেটা এখন দেখার। লাইন নাকি শুনছি অনেক বড়। যাই হোক, আসল খবরে ফিরে আসি। কত নাম বাদ যাচ্ছে? বিচারপতি, বিচারক, যারা জুডিশিয়ারি, তাদের হাতে রয়ে গেছে 45 লক্ষের বেশি নথি যাদের ডকুমেন্ট ঠিক নেই। কত নাম বাদ গেছে? বারবার আপনাদের বলেছি, 58,20,000 ভুয়ো ভোটারের নাম ইতিমধ্যেই বাদ চলে গেছে। শুনানিতে আসেনি 7 লাখের ওপর ভোটার। প্রথমেই নথি চেক করে প্রায় 5 লাখের কাছাকাছি ভুয়ো ভোটারের নথি বাতিল হয়ে গেছে। তার মানে 58 লাখ, 7 লাখ আসেনি, 65 লাখ, আর 5-6 লাখ এমনি বাদ চলে গেছে। ওই 71-72 লাখ অফিসিয়ালি এমনি বাদ চলে গেছে। আর তারপর কতটা বাদ যেতে চলেছে এই 72 লাখের পর? 45 লক্ষ ভোটারের ডকুমেন্ট ঠিক নেই। এগুলো বিচার করবে কারা? জুডিশিয়ারি, বিচারপতিরা, বিচারকরা, এই যে যারা কাজ করেন বিচার ব্যবস্থার সঙ্গে যারা আছেন, জুডিশিয়াল অফিসাররা, এরা এবার ঠিক করবেন। এরা এবার দেখবেন এই 45 লক্ষ বার্থ সার্টিফিকেট ভুয়ো, বার্থ সার্টিফিকেট সমস্যা, ব্লাড রিলেশন সার্টিফিকেট সমস্যা, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সমস্যা, ডমিসাইল সার্টিফিকেট সমস্যা, এগুলো বিচার করবেন কারা? বিচার বিভাগীয় অফিসাররা, জুডিশিয়াল অফিসাররা, বিভিন্ন জেলার জাজরা, বিচারপতিরা, যারা হাইকোর্টের কাছে, তারা হাইকোর্টের কাছে তাদের রিপোর্ট দিতে হবে, সুপ্রিম কোর্টের কাছে যাদেরকে জবাবদিহি করতে হবে। ফলে এই 45 লক্ষ ভোটারের মধ্যে কত নাম যে বাদ যাবে। 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হয়ে যাবে, যেগুলো এখন অব্দি তৈরি হয়েছে। তারপরে যাদের নাম হবে একটা সাপ্লিমেন্টারি তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ হবে। কিন্তু এই 45 লক্ষ যাদের ডকুমেন্ট ঠিক নেই, কত নাম বাদ যাবে? 72 লক্ষ নাম বাদ চলে গেছে। 45 লক্ষ লাইনে আছে। এদের মধ্য থেকে কত নাম বাদ যায়? আমি এখনো আশা করে বসে আছি 1 কোটির বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে যদি ঠিকঠাক এসআইআর হয়। আজকে কি হলো?
বিচারকদের ছুটি বাতিল হয়ে গেল। ভাবুন একবার, যেহেতু তৃণমূল রাজ্য সরকার সুপ্রিম কোর্ট মানে না, জাতীয় নির্বাচন কমিশন মানে না, তার জন্য জুডিশিয়ারিকে হস্তক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তাই বিচারকদের ছুটি বাতিল হয়ে গেছে। হাইকোর্টে আজকে হাই প্রোফাইল মিটিং হলো। সেখানে কারা ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন, কমিশনের প্রতিনিধি ছিলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন, মুখ্য সচিব, অতিরিক্ত সলিসিটর জেনারেল, সবাই বৈঠক করলেন এবং এরা পরীক্ষা করে দেখবেন ৪৫ লক্ষ ভোটারের নথি। এর মধ্যে দেখা গেল যে সবাইকে ছুটি ক্যান্সেল হয়ে গেল। কয়েকটা মাত্র মামলা হবে এখন কোর্টে, ওই পক্সো মামলা বা অন্যান্য জুডিশিয়ারি মেন মামলাগুলো হবে। বাকিরা বিচারপতিরা এখন ওই জুডিশিয়ারির কাজে ভোটার তালিকা পরীক্ষা করবেন, এসআইআর শুনানিতে যা নথি জমা পড়েছে সেগুলো তারা পরীক্ষা করবেন। কারা ছিলেন? অ্যাডভোকেট জেনারেল রাজ্য সরকারের কিশোর দত্ত, মনোজ আগরওয়াল এখানকার নির্বাচনী আধিকারিক, পীযূষ পান্ডে ডিজি, সুপ্রতিম সরকার সিপি, বিজয় পান্ডে ডিজি ল ইলেকশন কমিশন, এরা সবাই বৈঠক আজকে ছিলেন এবং এরা আজকে ভোটার তালিকা কিভাবে ঠিকঠাক করা যায় সেই নিয়ে বৈঠক করলেন। যেটুকু জানা যাচ্ছে যে প্রত্যেক জেলার সেশন বিচারকরা এই কাজে ব্যবহৃত হবেন। প্রায় ১৫০ জন সেশন বিচারক এসআইআর শুনানির কাজ করবেন। বিচারপতিরা এখন আর বিচার করবেন না, তারা এখন এই যে সার্টিফিকেট যেগুলো জমা পড়েছে, নথি জমা পড়েছে শুনানিতে, এই সমস্ত সার্টিফিকেট চেক করবেন। কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়া ৭ জন প্রাক্তন বিচারপতিদের নামও চিহ্নিত করা হয়েছে। আরো বিচারপতিদের দিতে হবে এই সমস্ত ৪৫ লক্ষ নথি চেঞ্জ করার জন্য। একটা খবর আজকে সকালে আপনাদের শুনিয়েছিলাম, কেন্দ্রীয় বাহিনী আসছে ১ মার্চ, ১০ মার্চ, পর কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। কিন্তু সমস্যা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী তো আগেও ছিল, ২১-এর নির্বাচনেও ছিল, ২৪-এর লোকসভা নির্বাচনও ছিল, তাদের লাভ কি হয়েছে? লাভ কিছুই হয়নি। কেন্দ্রীয় বাহিনী পরিচালনা কারা করবে? যেটুকু আজকে শোনা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিভাবে কাজ করবে, ডিজির সঙ্গে কথা বলে এরা কাজ করবে। ডিজি, ডিরেক্টর জেনারেল রাজ্য পুলিশের ডিজি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবেন। তাতে লাভটা কি হবে? লবডঙ্কা। রাজ্য পুলিশের ডিজি কি করবেন? কাকে দায়িত্ব দেবেন? সমস্ত জেলার এসপিদের দায়িত্ব দেবেন। এসপিরা কাদেরকে দায়িত্ব দেবে? সমস্ত থানার ওসিদের দায়িত্ব দেবে। সমস্ত থানার ওসি এবং জেলার এসপিদের হাতে যদি ডিজি নিজের এই কেন্দ্র বাহিনী, যেদিকে ইলেকশন কমিশন যাদেরকে পাঠাচ্ছে, কেন্দ্র বাহিনীর দায়িত্ব তুলে দেয়, তাহলে কি হবে? গোটা দেশের সেনাবাহিনী, গোটা দেশের কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দিলেও এই রাজ্যে লাভের লাভ লবডঙ্গা। যদি এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে ডিজি পীযূষ পান্ডের হাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে যদি কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে, এই রাজ্যে কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনীর যে গাড়ি কারা চালাবে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে, সেই জওয়ানরা তাদের গাড়ি চালাবে। পথ দেখিয়ে নিয়ে যাবে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ৫ কিলোমিটার রাস্তা যেতে তারা ৫০ কিলোমিটার ঘুরিয়ে নিয়ে যাবে। গতবারও দেখেছি, ২০২৪-এও দেখেছি, ২০২১-এও দেখেছি। রাজ্য পুলিশের ডিজির হাতে কেন্দ্রীয় বাহিনী থাকলে সেই বাহিনী দিয়ে কিছু লাভ হবে না। সেটার জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। এই রাজ্যের প্রতিটা মানুষ জানেন যে মমতার পুলিশের হাতে যদি কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব থাকে, লাভের লাভ শূন্য। লক্ষ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠালেও কিচ্ছু হবে না যদি এই কেন্দ্রীয় বাহিনীর হাতে, কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব রাজ্য পুলিশের হাতে থাকে। এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে যদি রাজ্য পুলিশের ডিজি থাকে, বিভিন্ন জেলার এসপিরা থাকে, বিভিন্ন থানার ওসিরা থাকে, লবডঙ্গা করবে কেন্দ্রীয় বাহিনী। ভেবে দেখতে হবে বঙ্গ বিজেপিকে, কেন্দ্রীয় বিজেপিকে, যে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে কারা থাকবে। না হলে ওই ২১-এর রিপিটেশন, ২৪-এর রিপিটেশন এই বাংলা বঙ্গ বিজেপি আবার দেখবে। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল পরিষ্কার আশঙ্কা প্রকাশ করেছেন, এই কম সময়ে কাজ হবে তো স্বাভাবিক ব্যাপার। ১৫০ জন সেশন জাজ আর এই ৪-৫ জন প্রাক্তন বিচারপতিদের দিয়ে ৪৫ লক্ষ নথি চেক কি করে হবে? ৪৫ লক্ষ, ১, ২, ১০০ হাজার, ১০,০০০ নয়, ৪৫ লক্ষ নথি চেক করতে হবে। ১৫০ জন সেশন জাজ, ৪-৫ জন বিচারপতি। আরো বাড়াতে হবে, বিচারপতিদের সংখ্যা বাড়াতে হবে, সেশন জাজদের সংখ্যা বাড়াতে হবে। জাজেরা আপাতত বিচার ব্যবস্থা বন্ধ রেখে তারা আপাতত এসআইআর এর শুনানির পর যে সমস্ত নথি জমা পড়েছে সেই সবের কাজ করবে। ৪৫ লক্ষ ভোটারের নথি যাচাই করতে হবে। ৭২ লাখ বাদ চলে গেছে, ৪৫ লক্ষ ঝুলছে। এদের বিচার করবে, নথিপত্র চেক করবে বিচার বিভাগীয় হেফাজত, অর্থাৎ বিচার বিভাগীয় জুডিশিয়ারি অফিসাররা। কি মনে হচ্ছে আপনাদের কত নাম বাদ যাবে? ৭২ প্লাস কত হবে ৪৫ লক্ষের মধ্য থেকে?
অ্যাটলিস্ট 30 লক্ষ নাম বাদ চলে যাবার কথা। 1,02,03,00,000 তো মিনিমাম হিসেব মতো হচ্ছে। এখন বিচার বিভাগীয় অফিসাররা কি করেন সেটা এখন দেখার। বইটা খোলো, আমরা দেখতে পেলাম ওই যে 480 কোম্পানি আধা সেনা আসবে, তাদেরকে কিভাবে মোতায়েন করা হবে সে সমস্ত ঠিক হবে। আবার আবার বৈঠকে বসবেন সিইও, সোমবারে বৈঠক হবে, কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা সিইও এবং ডিজির সঙ্গে নাকি বসবেন। 1 মার্চ থেকে কেন্দ্রীয় বাহিনী আসছে, 1 মার্চে আসছে 240 কোম্পানি, 10ই মার্চ আসছে আরো 240 কোম্পানি, প্রায় 480 কোম্পানি আধা সেনা আসছে, মোতায়েন করা হবে। দায়িত্বে যদি রাজ্য পুলিশের ডিজির হাতে থাকে, কেস তো লাভ হবে না, আপনারাও জানেন আমিও জানি, এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে কার হাতে দেবে সেটা এখন দেখার। 28 তারিখে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হবে, বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো বাকি হবে। এটা হচ্ছে আজকে হাইকোর্টের মিটিং এর পর এটা আজকে জানা গেল। কি বলবেন আপনারা? 72 লক্ষ বাদ, 45 লক্ষ নথি চেক করবে জুডিশিয়াল অফিসাররা, সেশন জাজ, বিচারপতি, বিচারকরা চেক করবেন। কত নাম বাদ যেতে পারে? 45 লক্ষকে চেক করে ইআরও এবং এআরওরা সিদ্ধান্ত নিতেই পারেননি, মানে 45 লক্ষই ভুয়ো। এখন এদের মধ্যে ভুয়ো কারা আর আসল কারা এটা ঠিক করবে জুডিশিয়াল অফিসাররা। 1 কোটি ছাড়িয়ে যাবে, কি বলেন? আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া ভোটার তালিকা সংশোধন নিয়ে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।